প্লেন, সো এটাকে আমরা করোনালে ভালো দেখতে পাবো। অরবিটাল ফ্লোর is disposed in axial plane, that is horizontal plane, so এটা coronal section দেখা যাবে। তো যে স্ট্রাকচারগুলো coronal plane disposed আছে সেগুলো coronal সেকশনে দেখার জন্য বেশি ভালো হবে না, ওগুলো মিস হবে। যেমন আমি যদি anterior wall of the maxilla বলি, posterior wall of the maxilla বলি, frontal sinus posterior wall বলি, anterior table posterior table, এগুলো coronal section ভালো বোঝা যাবে না, কিছু মিসলিডিং ইনফরমেশন দিবে। সো এগুলোকে দেখতে হবে, যেগুলা হরাইজন্টালি ডিসপোজড সেগুলোকে দেখতে হবে করোনাল প্লেন। করোনাল প্লেন হলো দুইটা, অ্যাক্সিয়াল এন্ড করোনাল। ভার্টিক্যাল প্লেন দুইটা, করোনাল এন্ড স্যাটাইটাল। এই দুই প্লেনে আমরা দেখব অ্যাক্সিয়াল। সো যেগুলো ভার্টিক্যালি অ্যারেঞ্জড আছে সেগুলোকে আমরা দেখব হরাইজন্টাল প্লেন। এই প্রিন্সিপালটা খেয়াল রাখলে তখন আমরা যদি মনে করি যে আমার কোন এরিয়ার ডিজিজ, সেই এরিয়ার উপর ভিত্তি করে আমরা কোন ইমেজ আমরা করতে চাবো। সো করোনাল যদি একটা করতে হয় তাহলে আমরা করোনাল করি সাধারণত, কারণ আমাদের ম্যাক্সিমাম স্ট্রাকচার গুলো এতে কভার করে যায়। আর দুইটা করলে অ্যাক্সিয়াল এন্ড করোনা। সো এই করোনাল প্লেন যদি আমরা দেখি, বিভিন্ন প্লেনে বিভিন্ন গুলো জিনিস দেখা যায় ভালো। এখানে আমরা অরবিটের শ্যাডো দেখতেছি, এই অরবিটের শ্যাডো রিলেশনে যে ইকুয়াল এয়ারসেল গুলো আসে, এখান থেকে আমরা ভার্টিক্যাল পার্ট অফ দা মিডল টার্মিনেট, দ্যাট ইজ অ্যান্টেরিয়র পার্ট অফ দা মিডল টার্মিনেট, এখানে আমরা যে ইকুয়াল সেলগুলো দেখি এগুলো যদি ইকুয়াল এয়ারসেলস অ্যান্টেরিয়র টু দা বেসাল ল্যামিনা and the sphenoid sinus আমরা দেখতেছি, this is the sphenoid, এখানে this is the optic nerve area. অ্যাক্সিয়াল প্লেনে আমরা ম্যাক্সিলারি সাইনাস, অ্যাক্সিয়াল প্লেন এবং করোনাল প্লেনে ভালো বুঝি। ম্যাক্সিলারি সাইনাসের পিছনে আমরা যেটা একটা স্ট্রাকচার দেখতেছি এটাকে কি বলে? মিডিয়াল ল্যাটারাল টেরিগয়েড প্লেট, টেরিগয়েড প্রসেস, টেরিগয়েড বোন, টেরিগয়েড বোনের আবার দুইটা বনি প্রসেস থাকে, তাই না? ল্যাটারাল প্রসেস এন্ড মিডিয়াল প্রসেস। আর এখানে একটা বোন থাকে, এটা বলে পারপেন্ডিকুলার প্লেট অফ দা প্যালাটাইন বোন। সেই পারপেন্ডিকুলার প্লেট অফ দা প্যালাটাইন বোন এবং মিডিয়াল প্রসেসের মাঝখানে একটা ওপেনিং থাকে, ওটাকে বলে স্পেনোপ্যালাটাইন ফোরামেন। এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটাকে কি বলে? ক্যারোটিড। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে একটা বনি পার্টিশন আছে, তাই না? ইন্টারসাইনাস সেপ্টাম। Always remain very much careful স্ফেনয়েডের সেপ্টাম থাকে of the any septum in the sphenoid sinus. Is there partial or complete? যে কোনো septum যদি আমরা দেখি within the sphenoid sinus, we should be careful. Sometimes these are attached to some critical structures. এখান থেকে আমরা এই যে প্লেট বনি সেপ্টাম গুলোকে যদি আমরা এভালুশন করে নিয়ে আসি, sometimes there is chance of injury to the carotid artery. So any bony septum within the sphenoid sinus should be handled very carefully. Sagittal plane. Sagittal plane আমরা সাধারণত ফ্রন্টাল সাইনাস এবং ফ্রন্টাল রিসেস এই এরিয়াগুলো আমরা ভালো স্টাডি করতে পারি। ফ্রন্টালের অ্যান্টেরিয়র টেবল, পোস্টেরিয়র টেবল, এখানে যদি কোনো সাধারণত সিএসএফ লিকেজে ওয়াহিদ আছে, এখানে ওয়াহিদ সিএসএফ লিক নিয়ে অনেক কাজ করে, আরো অনেকে এখানে ভালো কাজ করে। আমরা জানি যদি কোনো জায়গায় কোনো লিক আমরা না পাই, আমরা ফ্রন্টাল সাইনাসের পোস্টেরিয়র টেবলের দিকে বেশি কেয়ারফুল থাকি। দিস ইজ ওয়ান অফ দ্য নট ভেরি কমন সাইড, বাট তখন আমরা যখন কমন সাইড গুলোতে পাই না তখন আমরা এদিকে খেয়াল করি। ফ্রন্টাল সাইনাসকে দেখতে গেলে sagittal section must be done. Frontal sinus anterior table এবং posterior table এগুলো যেহেতু ভার্টিক্যাল প্লেন, করোনাল প্লেনে আছে, অতএব sagittal plane এবং axial plane এটা জন্য ইম্পর্টেন্ট। সো এখানে আরো কি লেখা আছে? ফ্রন্টাল রিসেসের pneumatization গুলো, কারণ there is tremendous variation of the equatorial air cells in the frontal recess, which if these cells are very much pneumatized or numerous cells are present, this frontal recess becomes narrow. And with minimum inflammation, the area become blocked, and headaches, anxieties, and complications can occur.
ম্যাক্সিলারি সাইনাসের আমরা আবার ম্যাক্সিলারি সাইনাস আমরা এখানে দেখি কতগুলো রিলেশন আছে। ম্যাক্সিলারি সাইনাসের মিডিয়াল ওয়ালে অ্যান্টেরিয়রলি Nasolateral duct, Hasner's part, ন্যাসোলাকুলার ডাক্ট। যখন আমরা আসিনেক্টমি করে epiphyseal, রিভার্স বাইটিং বা ব্যাক বাইটিং দিয়ে ব্যাক বাইটিং করতে থাকি, তখন there is chance of injury to this nasolacrimal system. So we should be careful here during middle and prostomy during backbiting. Then this is medial wall. অন্য কোনো খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার মিডিয়াল ওয়ালে নাই। পোস্টেরোল্যাটারালি কি থাকে? This is called peris, temporal fossa, তাই না? আর পিছনে থাকে perisinus fat, টেরিগোপ্যালাটাইন fossa। আচ্ছা, তো আমরা সবগুলো সেকশনে সবকিছু পাবো না। এই সেকশনে দেখেন যে posterior to the maxillary sinus is the pterygopalatine fossa. This medial opening of the pterygopalatine fossa, this is sphenopalatine foramen, foramen. Sphenopalatine foramen. Lateral opening is called pterygopalatine, pterygomaxillary fissure. pterygomaxillary fissure, আমরা জানি যখন এখানে juvenile nasopharyngeal angiophrygmoma usually arise করে কোথায়? sphenopalatine, Sphenopalatine foramen, তাই না? আমরা বলি দেখি না টারানুকাস sphenopalatine foramen nasopharyngeal angiophrygmoma অরিজিন করে, তাই না? তাইলে এটা সামনে দিকে রেজাল্ট হবে কি পিছনে নাসোফ্যারিংস এবং ল্যাটারালি এক্সটেন্ড করে থ্রু দ্য sphenopalatine foramen into the pterygopalatine fossa and through the pterygoaxillary fissure into the intertemporal fossa. So during endoscopic surgery আমরা যখন ইনফ্রাটেম্পোরাল ফোসা এক্সটেনশন থাকে, আমরা আগে স্টুডেন্ট যখন আমরা ছিলাম তখন আমরা শিখতাম, আমাদেরকে শেখানো হয়েছিল, আমরা জানতাম যে এনজিওফ্রাইগমা যদি নোজ নাসোফ্যারিংসে থাকে তাহলে ইট ক্যান বি ডান এন্ডোস্কোপিক্যালি। নট নাউডেজ ইভেন উইথ ইন্টারক্যানিয়াল এক্সটেনশন উই ক্যান ডু এন্ডোস্কোপিক্যালি। So we have to remove the medial wall, we have to remove the posterior wall, we have to remove the posterolateral wall. Make a single cavity. Identify the sphenopalatine artery and clip or ligate it. Clipping is easier. And it can be coagulate as well. Bipolar ও করা যেতে পারে। সব সময় যে খুব বড় থাকে sphenopalatine artery তা না, অনেক সময় ক্যালিবারটা ছোট থাকে। And then whenever the sphenopalatine artery is ligated, it becomes easier, less bleeding, and we can take out the whole thing in a mass. And intracranial extension যদি থাকে, usually through the floor of the greater lining of the sphenoid, usually intracranial extension সেখানে থাকে, এবং it takes its blood supply from below, not from intracranial part. So intracranial যদি আমরা নিয়ে আসি, intracranial bleeding এর কোনো চান্স নেই। Usually ট্রাকশনই চলে আসে, সামটাইমস একটু হয়তো ওপেনিংটা ছোট একটু বড় করা লাগতে পারে। So it can be done in endoscopically. এখানে আমরা ম্যাক্সিলারি সাইনাসের সাথে আরো রিলেটেড কিছু স্ট্রাকচারস আছে, সেটা আমরা একটু দেখাই এখানে। সেটা হলো, আচ্ছা, ফর দ্য স্টুডেন্টস এই দুটো এক্সের মধ্যে ডিফারেন্স কি? দুটো সিটি স্ক্যানের মধ্যে sir, perisinus, এনিবডি? রজত? বোন উইন্ডো, ভেরি গুড। দিস ইজ বোন উইন্ডো সিটি, দিস ইজ সফট উইন্ডো সিটি। আমি শুধু এটা রাখছি আমাদের স্টুডেন্টদের জন্য, ভেরি গুড। সো এখানে আমরা দেখি দিস ইজ হুইচ মাসেল রজত? ল্যাটারাল দিকে কেন? ল্যাটারাল দিকে আসে এবং ইট গোস টু দ্য কন্ডাইলার প্রসেস অফ দ্য ম্যান্ডিবল, তাই না?
পোস্টেরিয়র ল্যাটারালি যায়, আর posterior inferior is immediately regard to the ramus of the mandible, medial surface of the ramus of the mandible, and lateral surface of the ramus of the mandible তে থাকে masseter, just opposite to the masseter. Okay, এই মাসেল যেটা আছে, এই মাসেলের posterior and anterolaterally is the infratemporal fossa, and posteriorly is the parapharyngeal space, and this is fossa of frozen muller, and this is the opening of the station. This is the torus brevis. ঠিক আছে? So what is the importance of this fossa of frozen muller? Nasopharyngeal carcinoma risk. Approximately 1.5 centimeter for a internal carotid artery. So this parapharyngeal space, আগে আমরা বলতাম pre-styloid space and post-styloid space, তাই না? এখন কি বলে? এখন অনেকগুলো স্পেস পাঁচটা space. for the purpose of understanding the disease and for surgical procedures. Understanding এর জন্য আমরা অনেকগুলো ভাগে ভাগ করি. This is the fat space. Fat space এর medially থাকতেছে Mucosal space. mucosal space. This is called mucosal space. এখানে nasopharyngeal or oropharyngeal malignancy গুলো এখান থেকে হতে পারে. And this is called, behind the fat space is called Carotid the space. carotid space. এই carotid space এ কি থাকে? Internal Carotid tubular vein, carotid artery, vagus nerve, Sympathetic chain. lymph nodes থাকতে পারে। তো যদি এই ফ্যাটস এটাকে বলে between the styloid process আসলে থাকার কথা, styloid এবং mandibular, এটাকে বলে stylomandibular tunnel। এটাকে বলে parotid space। এদিক দিয়ে deep lobe of the parotid extend করতে পারে। এটা parotid space। So parotid space, mucosal space, fat space, and this is called masticator space. Masticator muscles and mandible there. So এটা ইম্পর্টেন্ট কেন জানা স্পেস গুলা? যদি কোন টিউমার এই কোন জায়গা থেকে অ্যারাইজ করে, প্যারাফারিঞ্জিয়াল স্পেসে আমরা জানি অনেকগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে, তাই না? প্যারাফারিঞ্জিয়াল স্পেস টিউমার অনেকগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে। সো এটাকে আমরা সর্ট আউট করার জন্য, গ্রুপে ভাগ করার জন্য, কোন স্পেস থেকে আসছে বোঝার জন্য এই স্পেসগুলো ভাগ করা। যদি পিছন থেকে ফ্যাট স্পেসকে কম্প্রেস করে, তার মানে প্যারোটিড স্পেস থেকে আসছে। যদি পোস্টেরিয়র ল্যাটারাল থেকে আসে, তার মানে প্যারোটিড স্পেস থেকে, ডিপ লোব অফ দ্য প্যারোটিড, মেবি দ্য ডিপ লোব অফ দ্য প্যারোটিড টিউমার। যদি পিছন থেকে আসে, মেবি ফ্রম ক্যারোটিড, ইন্টারনাসিওলার ভেইন, ভ্যাগাস অর লিম্ফ নোড। কমন হলো লিম্ফ নোড অথবা ভ্যাগাস, সোয়ানোমা অর লিম্ফেডিনোপ্যাথি মেবি। আর পোস্টেরিয়র মিডিয়াল থেকে, ইন্টারমিডিয়াল থেকে যদি কম্প্রেস করে, মিউকোসাল স্পেস টিউমার, nasopharyngeal or oropharyngeal tumors. So এগুলা দিয়ে আমরা ডিফারেনশিয়েট করতে, মানে কিছুটা আমরা বুঝতে পারি। এই সিটি স্ক্যানের রোল কতগুলো আছে? একটা বলে ইট মে হেল্প ইন ডায়াগনোসিস, এটা যেমন মে হেল্প ইন ডায়াগনোসিস, it may help in diagnosis, but it is essential to plan the surgery. সিটি স্ক্যান। তাহলে এই কতগুলো জিনিস আমরা এখানে বুঝলাম। Sometimes within the maxilla there may be some bony septum, incomplete septum থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যখন মিডল অ্যান্ড্রোস্টমি করি, ডিজিজ ক্লিয়ার করি, মনে হয় ল্যাটারাল ওয়ালে তো চলে আসছে, আর ডিজিজ নাই, ক্লিয়ার। বাট যদি আমার কাছে সিটি স্ক্যান না থাকে, প্রিঅপারেটিভ সিটি স্ক্যান, there may be some hidden disease here. আর যদি আমি আগে থেকে জানি এখানে একটা সেপ্টাম আছে, তাহলে আমি এটা দেখে প্রথমেই বলবো যে আমি দেখুন সেপ্টাম পর্যন্ত আসছে, অথবা এই সেপ্টামটা আমাকে রিমুভ করতে হবে এবং ওর ল্যাটারালি যে ডিজিজ আছে সেটা ক্লিয়ার করতে হবে। এই জন্য সিটি স্ক্যান ইজ এসেনশিয়াল টু প্ল্যান দ্য সার্জারি। আমরা টেরিগোপ্যালাটাইন ফোসা সম্বন্ধে বললাম, আমরা তো অ্যাক্সিয়াল প্লেন দেখলাম। দিস ইজ দ্য sagittal plane of the টেরিগোপ্যালাটাইন ফোসা, sagittal plane। পিছনে টেরিগয়েড প্রসেস, সামনে পোস্টেরিয়র অফ দ্য ম্যাক্সিলা, আর উপরে বেস, নিচের দিকে হইলো অ্যাপেক্স। ইথময়েডাল এয়ার সেলস আমরা জানি, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র গ্রুপস। এই অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র গ্রুপস আমরা সিটি স্ক্যান দেখে কিভাবে বুঝি? একটা হলো যদি আমরা বেজাল ল্যামিনা বুঝতে পারি, তাহলে বেজাল ল্যামিনার সামনে এবং পিছনে, সামনে হলো অ্যান্টেরিয়র গ্রুপ, পিছনে হলো পোস্টেরিয়র গ্রুপ।
আর বেজাল ল্যামিনা যদি নাও বুঝতে পারি, আমরা করোনাল প্লেনে বুঝি, যেখানে যতক্ষণ পর্যন্ত অরবিটের শ্যাডো দেখা যায় ততক্ষণ বলি আমরা অ্যান্টিলিকুইড মোডে আছে। আর যেখানে অরবিটের শ্যাডো আর নাই, আইবলের শ্যাডো আর নাই, সেখানে আমরা বলি দিস আর পোস্টেরিয়র মোড। দিস ইজ অ্যাজ রাফ ক্যালকুলেশন আর কি। আবার বলি যে ভার্টিক্যাল পার্ট অফ দ্য মিডল টার্মিনেট যেখানে থাকে, দিস আর দ্য এই লেভেলের অ্যান্টিলিকুইড মোডাল সেল। এখানে আমরা দেখি মিডল টার্মিনেট উপরের দিকে গিয়ে আবার অরবিটের দিকে চলে গেছে, তাই না? ল্যামিনার পেপার ইজ দ্য অ্যাটাচমেন্ট, এই পার্টটাকে বলে বেজাল ল্যামিনা। এর সামনে গুলো অ্যান্টিলিকুইড মোডাল সেল, পিছনে গুলো পোস্টেরিয়র মোডাল সেল। ইনফর্মাল এয়ার সেলস গুলোর মধ্যে আমরা বলছিলাম যে অনেক রকমের ভেরিয়েশন আছে। সো এই যে সামনের দিকে একটা সেল আমরা দেখতেছি, এটা নেজাল সেল। এই নেজাল সেলের ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ নিউমাটাইজেশন হতে পারে, খুব ভেরিয়েশন হয়, এবং যখন বেশি নিউমাটাইজ থাকে তখন ফ্রন্টাল ডিসকে কম্প্রেস করে সামনের দিকে। দিস ইজ বুলাইট মোটালিস, দিস ইজ বেজাল ল্যামিনা, মিডল টার্মিনেট বেজাল ল্যামিনা। বেজাল ল্যামিনা এবং সাধারণত আমরা বলি যে বুলার বেজাল ল্যামিনার সাথে বুলার পোস্টেরিয়র হলো বেজাল ল্যামিনা, তাই না? কিন্তু কখনো কখনো ফিউজ করে না, মাঝখানে একটা গ্যাপ থেকে যায়, দিস ইজ একটা বুলার রিসেস। আবার উপর দেখি স্কালপের সাথে বুলার ফিউজ করে নাই, এখানে একটা রিসেস পাওয়া যাচ্ছে, দিস ইজ সুপ্রাবুলার রিসেস। এই সুপ্রাবুলার রিসেস এবং রেট্রোবুলার রিসেস কখনো কখনো ফ্রন্টাল রিসেসের সাথে ফিউজ হয়, এই বনি সেপ্টামগুলো থাকে না। আবার কখনো কখনো বনি সেপ্টামের কারণে এটা ফ্রন্টাল রিসেস থেকে সেপারেট থাকে। এই সব কিছু আমাদের জানার প্রয়োজন হলো সার্জিক্যাল ক্লিয়ারেন্সের জন্য, যে নাইলে আমরা হয়তো অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ড করি আমার ডিজিজ ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি জানি রেট্রোবুলার রিসেস আছে, তাইলে আমি বুলার রিমুভালের পরে আমি জানি যে বুলার পোস্টেরিয়র ওয়ালটা কিন্তু আমার বেজাল ল্যামিনা না, তখন আমি আরেকটা বেজাল ল্যামিনা খুঁজবো, বেজাল ল্যামিনা রিয়াল বেজাল ল্যামিনা সেটা খুঁজতে যাবো। তো এই জন্য আমাদের এইগুলো জানা দরকার। ইম্পর্টেন্ট সেজেটাল সেকশনে আমরা যে লেটারাল ওয়াল অফ দা নোজে যখন আমরা ডিসেকশন করি, এটাকে কতগুলো ল্যামিনা, আমরা কাজের সুবিধার জন্য কতগুলো ল্যামিনার বা ল্যামিনার প্যাটার্ন বলে, তাই না? ল্যামিনার প্যাটার্নে ভাগ করা, ল্যামিনা 1 2 3 4 5 এভাবে ভাগ করা হয়, তাই না? আমাদের স্টুডেন্টরা জানো কিনা যে হোয়াট ইজ দ্য ফার্স্ট ল্যামিনা? আনসেটেড প্রসেস। গুড। সেকেন্ড, anterior wall of the bulla, then basal lamina. Third, fourth বলে superior turbinate, আবার কেউ চারটা বলে কেউ পাঁচটা বলে, কেউ superior turbinate কে lamina না বলে বলেছে anterior wall of the sphenoid। চারটা বা পাঁচটা ল্যামিনাতে ভাগ করা হয়। আমরা যখন কাজ করি, যখন নট অনলি ফর দ্য বিগিনার্স, ভালো মেটিকুলাস কাজের জন্য যারা এক্সপার্ট তাদেরও খেয়াল রাখতে হবে ল্যামিনাগুলো, তাই যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আমরা একটা একটা করে ল্যামিনা রিমুভ করি, তাই না? একটা একটা করে ল্যামিনা রিমুভ করি, ওইটাতে কাজ শেষ করে পরে আরেকটাতে যাই, এটা কাজ শেষ করে আরেকটাতে যাই, তাইলে আমাদের কাজগুলো সুন্দর হয় এবং কমপ্লিকেশন কম হওয়ার চান্স থাকে। ফ্রন্টাল রিসেস, এখানে দেখি আমরা এটাকে কি বলে, একটা বোন আছে এখানে, ফ্রন্টাল পিক। এখানে ফ্রন্টাল পিকের এই জায়গাটাতে একটু ন্যারোইং আছে, উপরে আবার ওয়াইড, নিচেও ওয়াইড, আওয়ার ক্লাস, এটাকে বলে আওয়ার ক্লাস শেপ, তাই না? মাঝখানে অস্টিয়ামের জায়গাটাতে একটু ন্যারো। এই ন্যারোনেসটা হলো, একটা তো হলো যে অ্যানাটমিক্যালি ন্যারো আছে ফ্রন্টাল পিকের কারণে, আবার ইথমাটাল সেলের ভ্যারিয়েশনের কারণে এটা আরো ভ্যারিয়েশন আরো হতে পারে। পিছন থেকে সামনে থেকে একারনেসি, পিছন থেকে গোটা, এই দুটো তো থাকেই, এর বাইরেও অনেক সময় কিছু নিউমাটাইজেশন। Now come to the spheroids. Yes, spheroid. Spheroid আমরা মেইনলি দুটো কারণে বেশি
কেয়ারফুল থাকি। স্পেনয়েডের ডিমার্টাইজেশন ভ্যারি করে, এবং এখানে আমরা যেটা দেখি পোস্টেরো ল্যাটারালি ক্যারোটিড আর্টারি এবং অ্যান্টেরো ল্যাটারালি যেটা থাকে অ্যান্টেরোসুপিরিয়রলি অপটিক নার্ভ। এই দুটো জিনিস আমরা বেশি খেয়াল রাখি। আর অনেক সময় আমরা কাজ করতে গিয়ে যেটা আমরা বলি অনোডিসেল হাইপার নিউমাটাইজেশন থাকে, সেটাতে ঢুকে আমরা মনে করি আমি স্পেনয়েড সিনাসে চলে আসছি। যদি এরকম কোনো সময় এরকম কোনো কোশ্চেন এরাইজ করে, আমরা সিটি স্ক্যানে দেখি দুরকম দুইটা সেল, কোনটা স্পেনয়েড কিভাবে বুঝবো? Which one is sphenoid? This is sphenoid or that is sphenoid? নিচেরটা স্প্যানার। Always inferomedial one is sphenoid. এখানে মিডিয়াল দেখাচ্ছে না যদি ওই সেকশনে। Inferomedial one is always sphenoid. ঠিক আছে? এরকম থেকে আমাদের কোনো কনফিউশন আসে, তাহলে সুপারোল্যাটারাল one is only and inferomedial one is the sphenoid. সাপোর্ট দিয়ে নেন তাহলে তোর কষ্ট কম। Now we come to the middle tablet. It has three parts. আমরা জানি, the first part is the vertical part. Vertical part is attached to the skull base, anterior skull base. কোথায় attached থাকে? আমরা জানি এটাকে কি বলে? lateral lamina, আর এটাকে বলে uniform plate বা medial lamina. এটা কি বলে? olfactory fossa. olfactory fossa দুটো lamina আছে, lateral lamina, medial lamina. ঠিক আছে? lateral lamina, medial lamina. আচ্ছা, আর এটা হলো এটা কি? fovea equinodalis. fovea equinodalis এবং uniform plate এর মাঝখানে লেজার দেখা যাচ্ছে। জয়েন করে, this is called lateral lamina. আর this is uniform plate or medial lamina. আমরা যদি মিডল টার্মিনালকে কোনো কারণে কখনো এভালশন করি, তাহলে কি প্রবলেম হতে পারে? এখানে স্কাল বেস ইনজুরি হতে পারে, সিএসএফ লিকেজ হতে পারে, পরবর্তীতে মেনিনজাইটিস হতে পারে, তাই না? এজন্য মিডল টার্মিনাল যদি কখনো আমাদের কোনো কারণে কাটতেই হয়, ইট শুড বি কাট, নট এভালসড। এভালশন করা যাবে না। আচ্ছা, this is the vertical part or first part. And second part, সামনে উপরে এসে আমরা আগে একটা সিটি স্ক্যানে দেখছিলাম, ল্যাটারালি চলে যাচ্ছে ল্যামিনা প্রেপারেশন থেকে অ্যাটাচড। এটা হলো করোনার পেনিয়াল। আর থার্ড পার্ট অ্যাটাচড টু দ্য lateral wall of the nose, that is to the perpendicular plate of the palatine bone, এখানে অ্যাটাচড। এটা ক্যালিবারে আমরা দেখি, এটা হলো স্কাল বেস, এদিকে সামনে, এদিকে পিছনে, এদিকে সামনে। স্কাল বেসে এখানে অ্যাটাচমেন্ট ছিল ভার্টিক্যাল পার্ট বা অ্যান্টিরিয়র পার্ট, এটা আমরা কেটে ফেলছি। দিস ইজ দ্য বেসাল ল্যামিনা। এটাকে অবলিক পার্টও বলে, সেকেন্ড পার্ট বলে, বেসাল ল্যামিনা বলে। ইট ইজ অ্যাটাচড টু দ্য medial wall of the orbit, that is lamina preparation. And this is the third part, attached to the lateral wall of the nose, that is to the perpendicular plate of the palatine bone. So lateral importance টা আমরা জানি, lateral lamina the group of cell কে ভাগ করে, এবং এর সামনে বেসাল ল্যামিনার সামনে যে সাইনাসটা ড্রেইন করে সেটা হলো ফ্রন্টাল এন্ডোলিকময়েড এন্ড মেডিয়াল, আর পেছনে বসে ইকুয়েডাল সেল এবং স্পেনয়েড। নেজাল এন্ডোস্কোপিতে আমরা ক্যাডাভার ডিসেকশনের সময় কিছু ডিসকাস করব, এখানে আর আমরা সময় নষ্ট না করে কিছু অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশনস আছে, যেমন আনসিনেট প্রসেস। আনসিনেট প্রসেসের ভ্যারিয়েশন কি? আনসিনেট প্রসেস নিচে কোথায় অ্যাটাচ থাকে? নিচে হলো ইনফেরিয়র টার্মিনেট, তাই না? দুইটা পার্ট থাকে আনসিনেট প্রসেসের, একটা হলো হরিজন্টাল পার্ট, একটা হলো ভার্টিক্যাল পার্ট। আমরা ক্যাটেগরি দেখাইছিলাম, এটা হলো
আমরা প্রথম পিকচারটাতে দেখি আনসিনেট প্রসেস ল্যামিনা প্যাপিলিটির সাথে অ্যাটাচমেন্ট নিয়েছে, তাই না? দিস ইজ দ্য কমনেস্ট, মোর দ্যান 85% বা 90% কেসেসে এটাই থাকে। সো আনসিনেক্টমি করার সময় একইভাবে মিডল টার্মিনেটেড অ্যান্টেরিয়র পার্টস যখন আমরা এভালশন করি না, আনসিনেক্টমি যদি আমরা এটাকে দেখি মোস্ট কমনলি এই প্যাটার্নটাই হয়, ল্যামিনা প্যাপিলিস অ্যাটাচমেন্ট থাকে। যদি আমরা এভালশন করি তাইলে ল্যামিনা প্যাপিলিস ইনজুরি হতে পারে, তাই না? তাইলে ল্যামিনা প্যাপিলিস আনসিনেট প্রসেসকে এভালশন করা যাবে না, এটা খুব সুগার দিয়ে অথবা খুব জেন্টলি নিয়ে আসতে হবে যাতে এভালশন না হয়। আর সেকেন্ড এন্ড থার্ড কেস যেগুলো বেশি কমন না, সেটা হলো it may be attached to the middle turbinate or to the skull base. সোজা স্কাল বেসের দিকে চলে যেতে পারে। এই স্কাল বেসের দিকে যখন চলে যায় তখন কিন্তু ফ্রন্টাল সাইনাসেস ড্রেনেজটা কিন্তু নরমাল পাথওয়েতে হয় না, তখন সে ড্রেন করে থ্রু দ্য হাইড্রোসিন ড্রেনেজ ইনটু দ্য maxillary sinus. Yes. So these are the variations of the Anselm process. সিটি স্ক্যানে আমরা দেখতেছি এই যে এখানে অ্যাটাচ টু দ্য ল্যামিনা প্যাপিলিশিয়া, অ্যাটাচ টু দ্য মিডল টার্মিনেট, অ্যাটাচ টু দ্য মিডল টার্মিনেট এন্ড অ্যাটাচ টু দ্য স্কাল বেস। মিডল টার্মিনেটের কি কি ভ্যারিয়েশন হতে পারে? মিডল টার্মিনেট নরমালি ভ্যারিয়েশন কম, এখানে দেখি আমরা অনেক নিউমাটাইজড, তাই না? নিউমাটাইজড মিডল টার্মিনেট কি বলে? কনকাভুলোসা। এই কনকাভুলোসা এখানে দেখি আনসিনেট প্রসেস নিউমাটাইজড, এই সিটি স্ক্যানে আনসিনেট প্রসেস ইজ অলসো নিউমাটাইজড। দিস ইজ অলসো ওয়ান ভ্যারিয়েশন অফ দ্য আনসিনেট প্রসেস। নরমালি আনসিনেট প্রসেস নিউমাটাইজড থাকে না, বাট ভ্যারিয়েশন থাকতে পারে। সো এই আনসিনেট প্রসেস নিউমাটাইজড, মিডল টার্মিনেট নিউমাটাইজড, এই দুইটার কারণে এই অস্টিওমেটাল কমপ্লেক্সটা ক্রাউডেড হয়ে যেতে পারে। এখানে আনসিনেট এই এরিয়াটা ক্রাউডেড হয়ে গেলে এখানে ড্রেনেজ হ্যাম্পার করতে পারে। দিস ইজ pneumatized uncinate process. This is another uncinate middle terminate. এটা কি বলে? Paradoxical middle terminate. Normally middle terminate কি হয়? Medially convex থাকে, কিন্তু এটা laterally convex। এটা হলো নরমাল মিডল টার্মিনেট। একই পেশেন্টের দুই রকম জিনিস, এটা নরমাল মিডল টার্মিনেট, দিস ইজ প্যারাডক্সিক্যাল মিডল টার্মিনেট। সো এই প্যারাডক্সিক্যাল মিডল টার্মিনেট এখানে কোনো anatomical variation করে নাই, but it can also place over the uncinate process. এই যে মিডল টার্মিনেটের নিউমাটাইজেশন, ওর ভিতরেও সাইনোসাইটিস এফেক্ট করতে পারে। জাইরে মানে আনসেট দ্যাট ইজ কনকাভুলোসা সাইনোসাইটিস, ইনফ্লামেশন উইদিন দ্য কনকাভুলোসা। যাওরা কি করে এটা আমার একটা পেশেন্ট ছিল, ওর ভিতরে যে আবার Now the variation of from plain or olfactory fossa. আমরা আগেই বলছি what is এটা আমরা বলছি মিডিয়া ল্যামিনা, this is foveal model। এটা আমরা কথা বলছি। এখন এই যে ইম্পর্টেন্ট নিউমাটাইজেশন উপর ডিপেন্ড করে ল্যাটারাল ল্যামিনা কতটুকু লম্বা হবে, কতটুকু ডিপ হবে, depends on the pneumatization of the points. So the foveal model is very very high. এখানে যেমন হাই হওয়ার কারণে কি হলো, অলফেক্টরি ফোসার পিকো ডেপথ অনেক বেড়ে গেছে, তাই না? আবার ওটাতে শ্যালো, এই শ্যালো এবং ডিপের কি সুবিধা অসুবিধা আছে সেটা আমরা পরে বলবো। এটাকে তিনটা ভাগে ভাগ করে, তাই না? তিন রকমের ক্লাসিফিকেশন করে, এটাকে
কি বলে কেরোস ক্লাসিফিকেশন। তো এটা যদি আমরা বলি 3 পর্যন্ত থাকে বা 4 পর্যন্ত থাকে যে বলে এটাকে বলে টাইপ 1, আর টাইপ 2 হলো আপ টু 7 মিলিমিটার ডেপথ, আর তার থেকে বেশি হলে আমরা টাইপ 3। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এর কি অসুবিধা হতে পারে? এটা আমরা একটা সিটি স্ক্যানে দেখতেছি টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এবার একই পেশেন্টে দুই রকমের হতে পারে, এই যে এইদিকে অবলিক, এদিকে ভার্টিক্যাল। সো এটা আমাদের প্রিঅপারেটিভে জানা দরকার না, এটা আমরা এটাকেও ভার্টিক্যাল মনে করে উপরের দিকে আগায় যাব, আর এখানে যেতে পারে। মানে ভালো করে এক পর্যন্ত সামনে কাজ আছে যখন অ্যাডভান্স টাইপ 2 অথবা টাইপ 3 থাকে তখন কি হয়? তখন এই ক্যাভিটির মধ্যে, ইকমোডাল ক্যাভিটির মধ্যে অ্যান্টিইকমোডাল আর্টারিটা মেসেন্টারের মধ্যে ঝুলে থাকে, exposed থাকে to into the ইকমোডাল ক্যাভিটি, ফোবিয়া ইকমোডালিস নিচে, স্কাল বেসের নিচে। ফলে এখানে অ্যাক্সিডেন্টালি এটা আমাদের ফরসেপসে ধরা পড়তে পারে, ইনজুরি হতে পারে, অ্যান্টিইকমোডাল ব্লিডিং হতে পারে। এবং অ্যান্টিইকমোডাল ব্লিডিং ইজ নট ভেরি ডেঞ্জারাস, এটা আমরা কন্টিনিউ প্রেস দিয়ে বন্ধ করে দিতে পারি, বাট সামটাইমস ডেঞ্জারাস হতে পারে যদি ল্যামিনার প্রেপারেশন কাছাকাছি ইনজুরি হয় এবং এটা রিটার্ন করে অরবিটে ঢুকে যায়, তখন অরবিটাল হেমাটোমা হতে পারে। সেই অরবিটাল হেমাটোমা আবার বিভিন্ন ডিগ্রির হতে পারে, মিনিমাম হতে পারে, অনেক অনেক হতে পারে। আচ্ছা, এইটাকে এই যে একটা সিটি স্ক্যান আমরা এখানে একটা বাল্ব নিপল পয়েন্টের মতো দেখতেছি, তাই না? এটা কিসের? অ্যান্টিইকমোডাল আর্টারি। এই অ্যান্টিইকমোডাল আর্টারি কার ব্রাঞ্চ? অপথ্যালমিক আর্টারি ব্রাঞ্চ। অপথ্যালমিক আর্টারি থেকে এটা আমরা এখানে দেখতেছি মিডিয়াল রেক্টাস এবং সুপিরিয়র অবলিক, দুইটা মাসলের মাঝখান দিয়ে ঢুকে এদিকে ইকমোডাল ক্যাভিটিতে চলে আসে, তারপর আবার ল্যাটারাল ল্যামিনার ইয়ে করে ইনসেক্ট করে তো পেনিট্রেট করে চলে আসে ইউনিফর্ম পেট পর্যন্ত এসে তারপরে সামনের দিকে চলে যায় গিয়ে নেজাল ক্যাভিটি, তাই না? দিস ইজ দ্য কোর্স। তো অ্যান্টিইকমোডাল আর্টারি যদি আমার কেরোস টাইপিংটা যদি বা ফুসার ডেপথ যদি বেশি থাকে তখন ইট মে হ্যাং ইন দ্য ইকমোডাল ক্যাভিটি এবং ইট মে বি অ্যাক্সিডেন্টালি ইনজুরড, চান্স অফ ইনজুরি ইজ মোর। আচ্ছা, নাও ম্যাক্সিলারি সাইনাসের ভেরিয়েশন কি? ইজ হাইপোপ্লাস্টিক ম্যাক্সিলা। এই হাইপোপ্লাস্টিক ম্যাক্সিলার অসুবিধা কি? হাইপোপ্লাস্টিক ম্যাক্সিলা যদি আমি আগে থেকে না জানি, মিডল মিটার এন্ডোস্টমি করতে গিয়ে ল্যামিনার প্রেপারেশন ইনজুরি করে দিতে পারে। সো আমি যদি আগে থেকে জানি যে আমার ম্যাক্সিলা ইজ হাইপোপ্লাস্টিক, সেখানে আমি কেয়ারফুল থাকবো, আদারওয়াইজ উই ক্যান ইনজুর দ্য অরবিট। হাইপারপ্লাস্টিক ম্যাক্সিলা অনেক বড় ম্যাক্সিলা, এটার অসুবিধা কি হতে পারে? এক্সপোজড ইন দ্য সাইনাস। তার অসুবিধা কি? ডেন্টাল ইনফেকশন থেকে সাইনাস ইনফেকশন হতে পারে, আবার টুথ এক্সট্রাকশনের পরে ওর মেন্টাল ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। সো এই জিনিসগুলো আমাদের জানা থাকলে প্ল্যান করতে সুবিধা। ইকমোডাল এয়ার সেলস এর ভেরিয়েশন আমরা জানি, বিভিন্ন রকমের ইকমোডাল এয়ার সেলস আছে। ফ্লোর অফ দ্য অরবিটকে নিউমাটাইজ করতে পারে, এটাকে বলে হেলার সেল, তাই না? এখন এই হেলার সেলের অসুবিধা কি? এটা যদি ল্যাটারালি না থাকে, মিডিয়ালি থাকে, এটা ইট ক্যান ন্যারো দ্য ইনফান্ডিকুলাম, ইনফান্ডিকুলামকে এটা ন্যারো করে দিতে পারে, ড্রেনেজে প্রবলেম করতে পারে। দেয়ার মে বি সুপ্রা কি বলে বুলার ইকমোডাল, ফ্রন্টাল বুলার সেট বলে অথবা ফ্রন্টাল বুলা বলে। এটা এর মানে দ্যাট ইজ উইদিন দ্য ফ্রন্টাল সাইনাস দেয়ার মে বি নিউমাটাইজেশন, দিস ক্যান অলসো হ্যাপেন ইন দ্য ড্রেনেজ। আরো কিছু সেল আছে, যেমন আমরা একটু আগে বলছিলাম অনোডিসেল। অনোডিসেল আমরা পরে আরো দেখবো। অনোডিসেল হলো মোস্ট ইকমোডাল এয়ার সেল। অনেক সময় বলে অনোডিস সিচুয়েশন, অনোডিসেল সব সময় থাকে না, পোস্টেরিয়র ইকমোডাল সেল সব সময় থাকে, বাট অনোডিসেল মানে হলো হাইপার নিউমাটাইজড পোস্টেরিয়র ইকমোডাল সেল। তো এটা যদি সিটি স্ক্যানে যে আমরা বলছিলাম সুপারিয়র ল্যাটারাল ওয়ান ইজ দ্য অনোডিক এন্ড ইনফ্রামিডিয়াল ওয়ান ইজ দ্য স্পেনয়েড, ওই রকম যদি হয় তখন এটা অনোডি হবে। অনোডি থাকার অসুবিধা কি আমরা একটু পরে আবার দেখবো। আচ্ছা, অনোডিটাকে আমরা
ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টাল ইকুইমোটাল সেল নিয়ে একটু কথা বলি। ইকুইমোটাল সেল এবং ফ্রন্টাল সেল মধ্যে খুব ওতপ্রোত সম্পর্ক আছে। যদি অ্যান্টেরিয়র ইকুইমোটাল সেলগুলোর নিউমাটাইজেশন উপর ডিপেন্ড করে ফ্রন্টাল রিলিজ কিছু বিষয় আছে। মোস্ট অ্যান্টেরিয়র ইকুইমোটাল সেল ইজ কল্ড অ্যাগারনেসি সেল, তাই না? অ্যাগারনেসি সেল থাকে হলো ফ্রন্টাল পিকের নিচে, ফ্রন্টাল পিকের নিচে। এখন এটাকে বলা হলো এখানে কোনো ফ্রন্টাল ইকুইমোটাল সেল নেই। ফ্রন্টাল ইকুইমোটাল সেল মানে হলো অ্যান্টেরিয়র ওয়ালে যদি আরো ইকুইমোটাল সেল থাকে, এগুলো হলো ফ্রন্টাল ইকুইমোটাল সেল। আচ্ছা, যদি এখন অ্যাগারনেসি সেলের উপরে সিঙ্গেল ইকুইমোটাল সেল আরো থাকে, এটাকে বলে টাইপ অ্যাগারনেসির উপর একটা সেল থাকে তখন এটাকে বলে টাইপ 1 ফ্রন্টাল ইকুইমোটাল সেল। অ্যাগারনেসি থেকে আরেকটা বেশি থাকে, আর যদি মোর দেন 1 থাকে বলে টাইপ 2। এখন এই ফ্রন্টাল ইকুইমোটাল সেল যদি নিউমাটাইজড হয়ে ফ্রন্টাল সাইনাসের ভিতরে ঢুকে যায় এবং লেস দেন হাফ অফ দ্য ইটস হাইট থাকে তখন এটা বলে টাইপ 3। যদি অর্ধেকের উপরে চলে যায় অথবা তার উপরে কোনো ইকুইমোটাল সেল থাকে অ্যান্টেরিয়র ওয়াল, এটা বলে ফ্রন্টাল ইকুইমোটাল সেল টাইপ 4। দিস ইজ কোনস ক্লাসিফিকেশন করে, হ্যাঁ? 1 2 3 4। অ্যাগারনেসির উপরে একটা সেল বাট ফ্রন্টাল পিকের নিচে, অ্যাগারনেসির উপরে মোর দেন 1 সেল বাট ফ্রন্টাল পিকের নিচে, টাইপ 2। টাইপ 3 অ্যাগারনেসি ক্রস করে ফ্রন্টাল সাইনাসে ঢুকে যায় বাট নট মোর দেন হাফ অফ দ্য হাইট, আর তার বেশি চলে গেলে বলে টাইপ 4। এখন এই টাইপ 3 এবং 4 এর অসুবিধা, টাইপ 3 এন্ড 4 অনেক সময় আমরা এই ফ্রন্টাল সেলে ঢুকে যাই, এই ফ্রন্টাল সেলে ঢুকে যাই মনে করি ফ্রন্টাল সাইনাস কাজ হয়ে গেছে, শেষ। যদি সিটি স্ক্যান আমার কাছে না থাকে, এই এটাতে ঢোকার পরে মনে হয় ফ্রন্টাল সাইনাসের অপারেশন হয়ে গেছে, ফ্রন্টাল সাইনাসটমি হয়ে গেছে, আমার কাজ শেষ হয়ে গেছে। আর এটাও একই ঘটনা। এটা হলো সার্জিক্যাল প্রবলেম। আর এমনিতে প্যাথোলজিক্যাল প্রবলেম হলো এগুলো তো কিছুটা অবস্ট্রাক্ট করে রাখে, অবস্ট্রাকশন করার কারণে অল্প মিউকোসাল ইনফ্লামেশনের ব্লকেজ হয়ে যায়। অনেক সময় কিছু সেল ফ্রন্টাল সাইনাসের রুফে থাকে, সুপ্রাঅরবিটাল কিছু সেল থাকে, এগুলা সুপ্রাঅরবিটাল ইকুইমোট, এগুলো আমাদের সিটি স্ক্যানে দেখতে হবে, খেয়াল করতে হবে। কখনো কখনো ইন্টারফ্রন্টাল সেপ্টাম যেটা আছে, ইন্টারফ্রন্টাল সেপ্টামকে নিউমাটাইজ করে। এখন অনটি সেলের কথা আমরা যেটা বলতেছিলাম, অনটি সেল posterior equimoidal cell, তাই না? hyperpneumatize থাকে কি হয়? hyperpneumatize থাকে, this is the orbit, this is optic canal। এই অপটিক ক্যানালকে মানে কি করে ফেলে, মানে অপটিক ক্যানালটা ইকুইমোডের ভিতরে চলে যায় বেশি ল্যাটারাল নিউমাটাইজেশনের কারণে। তখন যদি আমরা সার্জারি করতে যাই, posterior equimoidal সার্জারি করতে গেলে অপটিক নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে, ঠিক আছে? তাইলে অনটিক সেল থাকলে আমাদের খেয়াল রাখতে হবে। In that case, we can injure the optic nerve. আর কি অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশন হতে পারে? স্টেনয়েড সাইনাসে বা অবলিক অ্যানাটমিক এখানে হতে পারে যে বনি কনজেনিটাল বনি ডেহিসেন্স থাকতে পারে, কনজেনিটাল বনি ডেহিসেন্স ওভার দা অপটিক ক্যারোটিড আর্টারি অথবা অপটিক নার্ভ থাকতে পারে। তো যখন আমরা সিটি স্ক্যানকে রিড করব তখন আমাদের অ্যানাটমি রিড করব তখন আমাদের কতগুলো পয়েন্ট আছে যেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে টু অ্যাভয়েড ডেঞ্জার অর ফর সেফটি। দিস ইজ কল্ড ক্লোজ সি ক্রিমিফর্ম প্লেট, দ্যাট ইজ দ্য অফেক্টেড লিম্ফোসাইট, ডেপথ কতটুকু আছে। নাম্বার 2, ল্যামিনা পেপারিশিয়া। ল্যামিনা পেপারিশিয়া কেন খেয়াল করব? ল্যামিনা পেপারিশিয়াতে আমার মিডল টার্মিনেট সেকেন্ড পার্টস অফ বেসাল ল্যামিনাতে কাজ করার সময় খেয়াল করতে হবে। ল্যামিনা পেপারিশিয়া খেয়াল করতে হবে যদি আনসিনেট প্রসেস দ্য ইউজুয়াল টাইপ যেটা 85% এর উপরে, সেটা খেয়াল রাখতে হবে। নাম্বার 3 হলো সিটি স্ক্যানে দেখতে হবে ল্যামিনা পেপারিশিয়াতে কোনো ডেহিসেন্স আছে কিনা। ল্যামিনা পেপারিশিয়া ডেহিসেন্স কি কারণে হতে পারে? একটা রেয়ারলি কনজেনিটাল ডেহিসেন্স থাকতে পারে। নাম্বার 2, ডিজিজ ফর দ্য ডিজিজ প্রসেস। নাম্বার 3, ফর প্রিভিয়াস সার্জারি। এসব কারণে ল্যামিনা পেপারিশিয়া ব্রেক থাকতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আর অনটিসেল আমরা দেখবো অপটিক নার্ভ
to avoid injury to the optic nerve. আর স্ফেনয়েডে দেখতে হবে স্ফেনয়েডে কোনো সেপ্টাম ইন্টারস্টেনার কোনো সেপ্টাম আছে কিনা, থাকলে ওগুলোকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। স্ফেনয়েডে আমার দেখতে হবে স্ফেনয়েডের নিউরোটাইজেশন কেমন আছে, স্ফেনয়েডে আমার দেখতে হবে অপটিক ক্যানাল অথবা ক্যারোটিড ক্যানালের মধ্যে ডিসটেন্স আছে কিনা, সেগুলো খেয়াল করতে হবে। ইকুয়াড আর্টারি দেখতে হবে, ইকুয়াড আর্টারি whether it is এটাকে বলে মেজেন্টারিক ইকুয়াড আর্টারি আছে কি নাই। মেজেন্টারিক ইকুয়াড আর্টারি কখন থাকে, অ্যাডভান্স টাইপ 2 অথবা টাইপ 3 কি বলে এটাকে কেরোস টাইপ ইনজুরি থেকে থাকে, সেক্ষেত্রে মেজেন্টারিক আর্টারি থাকতে পারে। মেজেন্টারিক আর্টারি থাকলে ইনজুরির চান্স থাকবে বেশি। So thank you all. আমরা